রাস্তাটা দেখে প্রচন্ড একেবারে ব্যস্ততম একটা রাস্তা মনে হচ্ছে। হ্যাঁ, রবিবার হলেও এই রাস্তাটা কিন্তু ফাঁকা পাওয়া যায় না। তার কারণ এটা হচ্ছে আমতলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা অন্যতম ব্যস্ততম শহর বা জনপদ বলা যেতে পারে এই আমতলা। এর আশেপাশে বিভিন্ন ছোট বড় গ্রাম আছে, তাদের বলতে পারেন এটা প্রধান ক্রয় বিক্রয়ের এই স্থল হচ্ছে আমতলা। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু, লেখাপড়া, শিক্ষা, সবকিছুর জন্যই এই প্রধান এই জায়গাটিতে সকলকে আসতে হয়। তো এটা এই জন্যই সবসময় একেবারে জনবহুল একটা জায়গার মধ্যেই পড়ে। এই রাস্তা ধরেই আমি এখন চলেছি। কোথায়? এই রাস্তাটার নাম হচ্ছে ডায়মন্ড হারবার রোড, বা সংক্ষেপে যাকে বলা হয় ডিএইচ রোড। তো এই রাস্তা ধরেই আমি চলেছি ডায়মন্ড হারবারে। যদিও রাস্তাটি ডায়মন্ড হারবারে গিয়ে শেষ হচ্ছে না, একেবারে বকখালি পর্যন্ত চলে গেছে। তো আমি ততটা যাব না, কিন্তু আমি ডায়মন্ড হারবারে একেবারে রিভার সাইড বা গঙ্গার ধারে যাব। আষাঢ় মাসের মেঘলা একটা দুপুর, ভেবেছিলাম দুপুরেই বেরোবো, তো এখন দুপুর থেকে বিকেল গড়িয়ে গেছে। এখন 4:10 ঘড়িতে বেরিয়েছিলাম এই 3:30 এরম সময়। মাঝখানে একবার একটু থামতে হয়েছিল, তো এখন আর থামার কোনো ব্যাপার নেই, একেবারে ডায়মন্ড হারবারে গিয়ে থামবো। চারিদিকটা দেখুন, এত এদিকটা আসলে গাছপালা দেখা যায়, আর বর্ষাকাল মানেই তো চারিদিকটা আরো বেশি সবুজ, ফলে এই রাস্তাটা কিন্তু অপূর্ব লাগে দেখতে। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আজকে রবিবার, তো ভাবলাম একটু বেরিয়ে পড়ি। সারা সপ্তাহের তো ব্যস্ততা থাকেই, কিন্তু রবিবার আসলেই মনটা একটু আনচান করে, মনে হয় কোথাও একটু যাই। আর যদি এইরকম একটা বর্ষা ঋতু, যেখানে চারিদিকটা একটা মেঘলা আকাশ, প্রায় রোদ নেই বললেই চলে, তো সেখানে তো আরোই মনে হয় নিজেকে ঘরের মধ্যে আটকে রাখার কোনো মানেই হয় না। চলে যাই, তো যাই। কোথায় যাই? কোথায় যাই? তো মনে হলো যে যাই। অনেকদিন ধরে ভাবছিলাম একটু ডায়মন্ড হারবার ঘুরতে যাব, তো তার মাঝখানে তো ভোট এলো, ওই সময় আর গেলাম না। তারপর প্রচন্ড গরম, সে সময় ভাবলাম যে ঠিক আছে আর কদিন পরে যাব। তো অবশেষে মনে হলো সেই সময় এসে গেছে। এত সুন্দর একটা ওয়েদার, তাহলে ঘুরেই আসি। রিমঝিম বৃষ্টি তার মধ্যে পড়ছে, আর এই সবুজের সমারোহ একটা নদীর ধারে, এর থেকে ভালো আর কি অপশন হতে পারে, তাই না? তো ডায়মন্ড হারবার তো যাচ্ছি। ডায়মন্ড হারবার যেতে যেতে আপনাদের ডায়মন্ড হারবারের একটু ইতিহাস বলি, যে নামকরণটা কেন। এই ডায়মন্ড হারবার নামকরণ কিন্তু ছিল না, এটা হাজিপুর নাম ছিল আগেও, কিন্তু তারপর এটা ব্রিটিশরা এই নামটা দিয়েছেন। তার কারণ তারা যখন এখানে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার জন্য, এই বন্দরের কাছে এসে তাদের এই যে বন্দরের আকৃতি, তাদের মনে হয়েছিল যে অনেকটা ডায়মন্ড শেপের। তাই জন্য তারা এই নামকরণটা ডায়মন্ড হারবার করেন, এবং এখানে তারা বলতে পারেন একটা উপনিবেশের মতন গড়ে তোলেন। তার কারণ একসময় এই অঞ্চলটায় ভীষণভাবে এই গঙ্গার ধারে এখানে জলদস্যুদের খুব প্রকোপ ছিল, অর্থাৎ পর্তুগিজ জলদস্যুদের প্রকোপ ছিল। কেননা ব্যবসা বাণিজ্যটাও যেটা করা ব্রিটিশরা যেটা করতেন, তারা তো এই রিভারের উপর দিয়ে সমুদ্র পথে তারা করতেন। তখন তো আর এত রেল যোগাযোগ বা এই সমস্ত কিছু ছিল না, তো সেই জন্য প্রচন্ড তাদের মনে হতো জলদস্যুর প্রকোপ। তো তারপর তারা এখানে একটা কেল্লা তৈরি করেন, যেটা এখনো রয়েছে ধ্বংসাবশেষ। আস্তে আস্তে এই জায়গাটি অনেক বেশি জনপ্রিয় হয়। এছাড়াও এই জায়গাটির আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে 1930 সালে যে লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পশ্চিমবঙ্গতে মধ্যে নিয়েছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনার এই জেলা থেকে, তিনি হচ্ছেন চারুচন্দ্র ভান্ডারী। তার নেতৃত্বে এখানে এই আন্দোলনের সূত্রপাত হয়, এবং এই আন্দোলন ভীষণ বৃহৎ আকার ধারণ করেছিল। সেই জন্য এই জায়গাটি একটা জনপ্রিয় আছে। সামনেই আমি পেয়ে গেলাম একটা রোড মার্ক, যেখানে লেখা আছে সামনে এই রাস্তা ধরেই কিন্তু বকখালিও চলে যাওয়া যাবে। আর আমরা এখন এসছি এই যে শিরাকোল মোড়, শিরাকোল মোড়ে চলে এসেছি আমরা।
আর একটু এগিয়ে গেলে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। আমরা ডান দিকে বেঁকে যাব আর বাঁ দিকে সোজা চলে গেলে হচ্ছে উস্তি। এই যে দেখুন, এদিকে উস্তি চলে গেল, উস্তি রোড, আর আমরা এদিকে যাচ্ছি। এই শিরাকল দিয়ে দুটো ভাগ হয় রাস্তাটা। আকাশটা দেখুন কি অপূর্ব, যেন একটা ক্যানভাস। এইরকম রাস্তায় মনে হয় এই গানটা একেবারেই প্রযোজ্য হয়। যদিও গানটা আমি গাইছি না, শুধু কথাটাই বলছি যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। বৃষ্টি নেমে গেল ঝিরঝির করে। মেঘ, গাছপালা, বৃষ্টি সব মিলিয়ে একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে। এইরকম মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, চারিদিকে সবুজ গাছপালা, তার মাঝখান থেকে চলেছে। এই সৌন্দর্য যেন অতুলনীয়। আর এই সৌন্দর্য দেখে কবিগুরুর লেখা কবিতার কয়েকটা লাইন খুব ইচ্ছে করছে বলতে। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তা কালো হরিণ চোখ। এই কালো মেঘের সৌন্দর্য অতুলনীয়, এর কোনো তুলনা বা বিকল্প হয় না। তাই বর্ষা ঋতুর সৌন্দর্য কিন্তু একেবারেই উপভোগ করার মতো। কয়েকটা দিন বা আর একটা মাস হয়তো, তারপরে বর্ষা বিদায় নেবে। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু আমাদের মনে একেবারে মণিকোঠায় স্থান করে নেবে, তাই তো? এই ডায়মন্ড হারবার কিভাবে যাবেন এবার একটু এই নিয়ে কথা বলে নিই। যারা আমাদের মতো বাইকার যাচ্ছেন তারা তো জানেনই, আর এখন তো গুগল ম্যাপ রয়েছে, তার মাধ্যমে তো সবকিছুই ডিরেকশন পেয়ে যাবেন। এবার একটু বলে নিই যে এই ডায়মন্ড হারবার যাওয়ার মানে যাবেন কিভাবে আর কি। প্রথমত যারা বাইকার আমাদের মতন যাচ্ছেন তারা এই ডায়মন্ড হারবার রোড ধরে একেবারে সোজা চলে যাবেন। একটা শিরাকোল বলে যে জায়গাটা আমি দেখালাম এলো, ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। একটা বাঁদিকে যেটা সোজা চলে যাবে উস্তি রোড, সেটা না গিয়ে ডান দিক দিয়ে বেঁকে চলে আসলে সেই রাস্তা ধরেই একেবারে সোজা গেলে এই রাস্তায় একেবারে কাকদ্বীপ নামখানা হয়ে বকখালির দিকে চলে যাচ্ছে। আমরা ডায়মন্ড হারবারে এখানে নামবো, মানে থামবো। ডায়মন্ড হারবারে যদি আপনারা ট্রেন পথ বা রেল পথে যেতে চান তাহলে আপনাদের শিয়ালদা স্টেশন থেকে যে লোকাল ট্রেন ডায়মন্ড হারবার গামী আছে তাতে করে ডায়মন্ড হারবারে আপনারা পৌঁছাতে পারবেন ওখানে স্টেশনে। তারপর আপনারা ওই জায়গায় যদি ঘোরার জন্য যান, যেমন সামনে আসছে শীতকাল, প্রচুর লোক পিকনিক বা এমনি ঘোরার জন্য ডে ট্যুরের জন্য ডায়মন্ড হারবারে যান। এছাড়া ডায়মন্ড হারবারে কিছু হোটেল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাগরিকা। সেই হোটেল সাগরিকা রয়েছে, এছাড়াও রয়েছে পূর্ণলক্ষ্মী, এরকম আরো বেশ কয়েকটি জনপ্রিয় হোটেল আছে যেখানে আপনারা রুম ভাড়া নিয়ে থাকতেও পারবেন বা আপনারা একটা গোটা দিন সেখানে কাটাতে পারবেন পরিবার বা বন্ধু বান্ধবের সাথে, যেটা খুবই জনপ্রিয় একটা ডায়মন্ড হারবার এই শীতকালের পিকনিক স্পট হিসাবে পরিচিত, যেহেতু এখানে সুন্দর একটা নদী রয়েছে। এছাড়া আমি বলি যে যারা আপনারা বাসে যাবেন তারা ধর্মতলা বাস প্ল্যানেট থেকে এই নামখানা বা কাকদ্বীপগামী যে বাসগুলো রয়েছে, যেটা সোজা উস্তি রোড নয়, যেটা এদিক দিয়ে ডান দিকে যে বেঁকে যাচ্ছে নামখানা কাকদ্বীপ হয়ে, সেই দিকে যে বাসগুলো সোজা যাবে বকখালি পর্যন্ত, সেরকম কোনো বাসে আপনারা ডায়মন্ড হারবারে আসতে পারবেন। এইখানে রাস্তা কিন্তু খারাপ আছে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করব রাস্তাটার দিকে দৃষ্টিপাত করুন। বর্ষার মধ্যে তো অত্যন্ত আরো বর্ষা মানে আরো প্রচন্ড বর্ষা যখন হবে আরো রাস্তা খারাপ হবে, কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং অনেক দূর পর্যন্ত গেছে। তাই আপনারা যদি এই রাস্তাটাকে দ্রুত সারাবার ব্যবস্থা করেন তাহলে অনেক অনেক মানুষের উপকার হবে।
প্রধান অন্যতম জনপ্রিয় রাস্তা এরকম হওয়াটা কিন্তু কাম্য নয়। তাই এই রাস্তাটা দ্রুত সারাবার ব্যবস্থা করলে আমার মনে হয় সকলেরই উপকার হবে। এইরকম একটু ছায়া ঘেরা রাস্তাগুলো আমার বেশি ভালো লাগে, যেগুলো বড় বড় গাছ দিয়ে ঘেরা থাকে না, ওগুলো দেখতে বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে, একটা গাছ যেন মনে হচ্ছে আরেকটা গাছের সঙ্গে জুড়ে গেছে। এই যে পাশাপাশি যে রাস্তাগুলো ঢুকে গেছে এগুলো সব গ্রামের ভেতরে চলে গেছে। ঘড়িতে এখন 5টা বাজতে 13 মিনিট মতো বাকি আছে। এবার আমাদের আর 5 কিলোমিটার মতো বাকি ডায়মন্ড হারবার পৌঁছবে। আশা করি আলো থাকতে থাকতে পৌঁছবো, আর আপনাদের বেশ কিছুটা চারদিকটা দেখিয়েও দেবো, সেটাই ইচ্ছা আছে। আর একটা বিশেষ কারণে যাচ্ছি, যেটা সামনে গিয়ে সারপ্রাইজ, যেটা এখনই বলছি না, আপনারা তো আমার সঙ্গেই থাকবেন। ডায়মন্ড হারবারে যে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি অবশ্যই, কিন্তু শুধু ঘোরা না, মানে ওই যে একটা মানে প্রবাদ বাক্য আছে না, যে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। তো আমাদের আজকে উদ্দেশ্যটা সেরকমই, যে একটু ঘোরাও হবে রিভার সাইডে, গঙ্গার ধারে, আর তার সঙ্গে এখন কি চলছে, রুপোলি শস্য, ইলিশের মরশুম। তো ডায়মন্ড হারবারে ইলিশ মাছ কিন্তু বিখ্যাত, কেননা এই নদী থেকেই ইলিশ মাছ তোলে মাঝি ভাইরা। তো তারপরে কিন্তু ওখানে একটা অকশন হয়, মানে একটা বাজার আছে, সেখানে ইলিশের বলতে পারেন যে একটা নিলামের মতো পাইকারি বিক্রি হয়। তো আমরা তো অনেক কিনবো না, কিন্তু বাজারটা একটু দেখবো, আর যদি আমরা মনে করি যে আমরা নিতে পারছি তাহলে নেব মাছ। আজকে সেরকমই একটু ইচ্ছা আছে। তো আমরা এখন পৌঁছে গেছি কপারহাটে, আর এরপরেই হচ্ছে ডায়মন্ড হারবার। অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এতটাই মেঘলা আকাশ যেন মনে হচ্ছে আর একটু পরেই সন্ধে হবে, কিন্তু যদি মেঘলাটা না থাকতো এখন তো রোদই পেয়ে যেতাম। কিন্তু তার মধ্যে সেই যে একটা সৌন্দর্য, সেটা অতটা থাকতো না, কিন্তু এখন মেঘলার মধ্যে সৌন্দর্যটাও খুব সুন্দর লাগছে। এই জায়গাটায় কিন্তু প্রচুর নার্সিং হোম রয়েছে চারিপাশে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ডায়মন্ড হারবার যে মেডিকেল কলেজ হসপিটাল, দেখেছেন? এটাই যে খুব বড়, যেটা একদম রাস্তার উপরেই। আমি অনেকদিন আগে এসেছিলাম, প্রায় বছর 4 হয়ে গেছে, তখন কিন্তু এই পেভমেন্ট গুলো ছিল না, এই যে বাঁধানো। এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার ভালো লাগছে দেখে যে এটা হয়েছে। তখন কিন্তু পুরোটা ইকুয়াল ছিল, ফলে হাঁটার খুব অসুবিধা হতো। এই যে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড লেখা আছে সামনে। বৃষ্টির গাড়িতে শ্যাডো রয়েছে তো কাঁচের মধ্যে। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড। বাঁদিকে চলে গেছে, দুধারে অজস্র দোকান। বাঁদিকে হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন, যেটা আমি একটু আগে বললাম যে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে এখানে আসতে পারবেন। সেই স্টেশনটা কিন্তু এদিকে। ওদিকে চলে গেছে স্টেশনটা। আর আমরা যেহেতু বাই রোড এসেছি, তাই আমরা এখান থেকে যাচ্ছি। আর একটু এগিয়ে যাবো, রিভার সাইডে গাড়িটা পার্ক করার ইচ্ছা আছে। জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা জনবহুল একটা জায়গা। নামি ব্র্যান্ডের যে জুয়েলারি শপ, সেটাও কিন্তু এখানে রয়েছে। বিশ্বচন্দ্র জুয়েলার দেখতে পাচ্ছি। ওই যে দেখছেন পূর্ণলক্ষ্মী রিসর্টের একটা অ্যাড দেওয়া রয়েছে। আর একটু গেলেই ডান দিকে পড়বে পূর্ণলক্ষ্মী রিসর্ট, যেখানে আপনারা চাইলে একটা স্টেকেশনের জন্য আসতেই পারেন। ডান দিকে চলে গেছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। আর এই যে দেখুন, একেবারে সেই বহু প্রতীক্ষিত, আমার কাছে, তারপর আমি অনেকদিন আসিনি, অনেকগুলো বছর,
এই গঙ্গার ধার। এখানে আর বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল, জল একেবারে পরিপূর্ণ, আরো বেশি গঙ্গাটার সৌন্দর্য ভালো লাগবে, মানে মনে হবে উপভোগ করতে পারবো। আপনাদেরও দেখাবো। দেখুন বিস্তীর্ণ নদী, জল একেবারে পরিপূর্ণ, কত উঁচু পর্যন্ত উঠে গেছে জল বর্ষার। কি দেখুন চারিদিকে শুধু সৌন্দর্যটা। বলতে ইচ্ছা করছে যে প্রকৃতি তুমি কতই না সুন্দর, তুলে দাও তোমার বাহুডোর। দেখুন দূরে একটা মালবাহী জাহাজ রয়েছে, জুম করে দেখাচ্ছি। খেজুর দেখাই, আর কদিন পরে এই খেজুরগুলো এমনি যেগুলো ছোট ছোট একটা বাজারে পাওয়া যায় না কিন্তু মিষ্টি মিষ্টি, সেইগুলো দেশি খেজুর। এমন ধারবারে এসে এই নদীর পাড় ধরে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। দেখুন চারদিকটা, নিজের ইচ্ছা মতো হেঁটে বেড়াতে পারেন। সামনে অনেক স্টল আছে যেগুলোতে ফুড এক্সপ্লোর করতে পারেন। রাস্তার ধারে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ছোট ছোট দোকানে, সেগুলোও খেতে পারেন। এই ধারে ধারে অনেকে এসে বসে থাকে, কিছু না, এই আপনারা বাইকার আসেন এখানে এসে গাড়িগুলো পার্ক করিয়ে নেবেন। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে স্টেশনে ওখানে নেবে, ওখান থেকে অটো বা টোটোগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে এদিকে চলে আসতে পারেন। দেখছেন প্রচুর টোটো চলছে, এইগুলো করে ওই স্টেশনের ওখান থেকে এদিকে চলে আসবেন। এসে এবার এখানে বেশ কিছুক্ষণ সময় এই জায়গাগুলোতে সময় কাটাবেন। চারিদিকে প্রচুর খাবারের স্টল আছে, খাবার খাবেন আর আনন্দ উপভোগ করবেন। প্রচুর লোক দেখছেন বসে আছে। দেখুন একটু ঘাটের মতন করা আছে, অনেকে নেমেছে, এই কোনো একটা বিয়ের বাড়ি বা কিছু অকেশন আছে মনে হয়, সবাই বেশ ছবি তুলছে। জায়গাটা খুব সুন্দর। সামনে একটা ওরকম স্টিমারের মতো রয়েছে, লঞ্চ, একটা ভেসেল রয়েছে, ওইখানে একটা জেটি আছে, ওই জেটিটা থেকে নাবা, কিন্তু ওটা সাধারণ জনগণকে আর নামতে দেয় না, ওটা শুধুমাত্র যারা বিজনেস পারপাসে যাদের মাল ওঠানামা করে তাদেরকেই ওই জাহাজের ওই জেটিটায় যেতে দেয়, এমনি জনসাধারণকে এখন আর যেতে দেয় না। দেখুন ধারে ধারে প্রচুর খাবারের স্টল, পর এগুলোতে আপনারা যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন, এবং গরম গরম, এগুলো যেহেতু রোজকারের দোকান, এখানে কিন্তু থেকে যাওয়ার জিনিসপত্র আপনারা পাবেন না, ফ্রেশ পাবেন, তাই চাইলে কিন্তু এখানেই খাবার দাবার সেরে নিতে পারেন। এখানে আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে, দেখুন সবাই এখানে দাঁড়িয়ে একবার ছবি তুলছে এই গঙ্গার ধারে এরকম জায়গায়। আপনারা আসলে এখানে ছবি তুলতেই পারেন। আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো এখানে আসতে বাই কার। আর এছাড়া আপনারা চাইলে তো বললাম ট্রেনে আসতে পারেন, স্ট্যান্ডের থেকে বাসে আসতে পারেন। এসে কিন্তু একটা সময় এখানে যে কিছুটা সময় কাটাচ্ছি বেশ ভালো লাগছে। আর খুব তো দূরে নয়, তাই না? দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্ভুক্ত হলেও কলকাতা থেকে আর কত দূরে, বেশি দূরে তো নয়। মাছ ধরা একটা নৌকা দেখুন কীরকম দোল খাচ্ছে, আর এখন ভরা গঙ্গা একেবারে। এইসব সৌন্দর্য তো শহরের ইটকাট দেওয়াল চারিদিকে, আর কিছুই নেই। এই জন্য একটুখানি এখানে আসলে 1.5 ঘন্টার দূরত্ব থেকে 2 ঘন্টা আমাদের বেহালা থেকে লাগলো, খুব একটা বেশি তো লাগলো না, কিন্তু কি সুন্দর সৌন্দর্য। খাবো একটু ভেলপুরি। এবার আমি যাচ্ছি হোটেল সাগরিকায়, সেটাও আপনাদের একটু দেখাবো। আগে আমরা দুবার এসে এখানে স্টে নিয়েছিলাম যখন আমার ছেলে ছোট ছিল, অনেক দূরে তো যেতে পারতাম না, ওকে নিয়ে এখানে এসে ঘুরে যেতাম, থাকতাম। তো তারপর এখন আর এসে থাকা হয় না। তো এখানে আমি চা স্ন্যাক্সটা এখান থেকেই ভাবছি খাবো। একটু ভেলপুরি খেয়ে নিয়েছি, মানে পাপড়ি চা, তো এখন চা স্ন্যাক্সটা খাবো, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে হোটেল সাগরিকা, একদম রিভার ফেসিং, এর উল্টো দিকেই হচ্ছে এই যে রিভার, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। এখানে যদি আপনারা চান ফোন করে রুম অ্যাভেলেবেল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারে মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে পড়ে। রুম অ্যাভেলেবেল আছে কিনা ফোন করে আপনারা এখানে রুম বুক করে থাকতে পারেন,
বা অনেক সময় সঙ্গে সঙ্গে এসেও রুম পাওয়া যায়, সেটাও করতে পারেন। আর এইখানেই হচ্ছে এই পার্কিংটা এখানেই করতে হয়। এবার আমরা এর ভেতরে যাব, ঢুকছি। আচ্ছা, এখানে এই যে চেক আউট চেক ইন, এটা একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়ে। এটা 10টার সময় চেক আউট আর চেক ইন হচ্ছে 11টা যদি রুম নিতে হয়। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে পড়ে। রিসেপশন ডেস্কটা হচ্ছে এখানে, এখান থেকেই পুরো রুমের সমস্ত অফিসিয়াল কাজগুলো করা হয়। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। আর এই হচ্ছে ক্যাফেটেরিয়া, এই যে এখন এর মধ্যে যাব। আর দেখছেন একদম উল্টো দিকে রিভার, বেশ সুন্দর সাজানো গোছানো। এমনিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বেশ কয়েকটাতে থেকেছি, ভালোই অভিজ্ঞতা আছে, খারাপ না। এখানে তো আগেই বললাম থেকেছি। এখানে কি কি আছে ফেসিলিটি দেখুন। এই যে একটা বারও রয়েছে, ডরমিটারি আছে, কনফারেন্স হল আছে। রেস্টুরেন্টের ভিউটা একটু দেখিয়ে দিন, বেশ সুন্দরই সাজানো গোছানো। আর অনেক দিন খাইনি, তাই খেয়ে পরে আপনাদের খাবারের রিভিউটা দেবো যে সেম অ্যাজ বিফোর আছে কিনা। আগে কিন্তু খুব ভালো লাগতো, জাস্ট মাটন কষা ছিল ওয়াও। এছাড়া ইলিশ মাছ খেয়েছি এখানে, কাটলেট খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, অল ফুড আইটেমস ওয়্যার ভেরি গুড। বাট এখন খেয়ে বলতে পারবো যে টেস্ট একই আছে কিনা। বেশ বড় এটা, এদিক থেকেও একটা ডোর আছে, দুটো দরজা আছে, আর একটা ওদিকে আছে। মেনু কার্ডটা দিয়ে গেলেন ওনারা। তো আমরা তো এখন স্ন্যাক্সই খাবো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট সব কিছুই আছে, সেট মেনু আছে, আলাকাটেও আছে, স্যুপ, লাঞ্চ, স্যান্ডউইচেস, অনেক কিছুই আছে। আপনারা মেনু কার্ড দেখে নেবেন। আমরা স্ন্যাক্সটাই এখন দেখব বেসিক্যালি। আপনাদের ননভেজ স্ন্যাক্সের একটা এখানে মেনু আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিকেন নাগেটস, চিকেন পকোড়া, এগ টেবিল, এগ পকোড়া, প্রন বলস, প্রাইসগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন একটু পজ করে। এই বিকালে যদি এখানে আসেন এই সাগরিকাতে স্ন্যাক্সের এই মানে খাওয়ার জন্য এই ক্যাফেটেরিয়াটাতে, তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসতে হবে। যদি আপনাদের হাতে সময় একেবারেই না থাকে তাহলে কিন্তু এখানে আসা যাবে না। তার কারণ এনাদেরকে একটু টাইম না দিলে এরা জিনিসগুলো বানাতে একটু তাদের অসুবিধা হয়, তাই জন্য একটু সময় দিতে হবে আর সময় নিয়ে এখানে আসতে হবে। না হলে এই রোড সাইডে যেগুলো আছে সেগুলো খেতে হবে। একটু জানিয়ে রাখলাম আপনাদের। এসে গেছে ফিশ ফ্রাই। এবার মাছটার কোয়ালিটিটা সেটা পরে খেয়ে আপনাদের বলতে পারবো। এরকম এক প্লেটে দুটো থাকে, এনারা ভাগ ভাগ করে দিয়েছে। চিলি চিকেনটাও দিয়ে গেছে, দেখে তো ভালোই লাগছে। এবার খেয়ে বুঝতে পারবো কীরকম করেছে। ওদিক দিয়ে একটা এন্ট্রান্স আছে, এবার এই দিক দিয়ে হচ্ছে ওয়াশরুম যাওয়া। এই দিক এদিকে ওয়াশরুম, জেন্টস অ্যান্ড লেডিস দুটোই আছে, প্লাস এখানে একটা এমনি হাত টাত ধোয়ার জন্য একটা বড় জায়গা রয়েছে। এবার এই করিডোরটা এদিক দিয়ে গিয়ে ওইদিকে রিসেপশানে মিট করেছে। এদিকে একটা খুব সুন্দর ভিউ আছে, দেখুন। এই একটা এখানে একটা ওয়াটার বডি রয়েছে, এত সুন্দর যে কী বলবো। আর এখানে কিন্তু নেটওয়ার্ক খারাপ নেই, ভালোই আছে। আচ্ছা, এদিকে লিফট আছে, আর এই যে ওয়াটার বডিটা কি সুন্দর দেখুন, ভালো। বেশ জায়গাটা আসলে না খারাপ লাগবে না, সময়টা কেটেই যাবে। এটা ওই যে ওদিক দিয়ে এসে এইখানে এটা রিসেপশনে এসে মিট করছে। এই যে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সবাই বেশ বসে আছে। আর বাইরেটা এখন বেশ আলোগুলো জ্বেলে দিয়েছে, তো আরো সুন্দর লাগছে দেখুন। এখানে ম্যাগাজিন আছে, চাইলে পড়তে পারেন।
খাবারের স্বাদ অত্যন্ত ভালো ছিল। ফিশ ফ্রাইটা নিয়ে কোনো কথা হবে না। আমি ভেবেছিলাম যে আমি খেতে পারবো না, কেন অনেক সময় আট ট্যাংরা এই জাতীয় মাছ দেওয়া হয়, আমার ঠিক পছন্দ হয় না। তো আমি সেই জন্য চিলি চিকেন অর্ডার করলাম, যার জন্য যে আমি খেতে পারবো না, আমি অতটা ওই সব মাছের গন্ধ নিতে পারি না। কিন্তু সত্যি আমি একটুখানি টেস্ট করলাম যেটা নিয়েছিলাম সেই প্লেটটা থেকে, অপূর্ব খেতে, অপূর্ব। আমি বলবো মানে এখানে ফিশ ফ্রাইটাই খাওয়াটা আমার মনে হয় বেস্ট হয়। আপনারা চাইলে ফিশ ফ্রাইটাই অর্ডার করবেন অন্যান্য চিকেনের আইটেমগুলো ছেড়ে। হ্যাঁ, আর এখন আমি চারদিকটা একটু দেখিয়ে দিই। সবাই বসে আছে, এখন একটা হালকা বৃষ্টি পড়ছে আর একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। চারদিকটা দেখাই। এবারে একটু সন্ধে হয়ে আসছে, যেহেতু গরমকাল তাই এখনও সন্ধ্যের মানে 6:30 বেজে গেছে, তাও আলো রয়েছে। আর একটা অপূর্ব মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে। চারিদিকে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, যদিও এখানে হেজি দেখা যাচ্ছে একটু, বৃষ্টির জল পড়েছে বলে এই কাছটায়। অপূর্ব অপূর্ব, মানে জাস্ট এক কথায় আমি বলবো অনবদ্য। আর শীতকালে তো আসবেনই, অবশ্যই আসেন। আমি বলি কি না বলি, ডায়মন্ড হারবার অবশ্যই একটা মানে একটা পিকনিক স্পট, বিখ্যাত পিকনিক স্পট বলা যায়, আমরা ছোট থেকেই জানি। আর আজও তার গরিমা অক্ষুণ্ণ রয়েছে। কিন্তু এই বর্ষাকালে অন্তত আপনারা একদিন চাইলে এসে এখানে, যদি মনে করেন দিনের দিনে ফিরবেন না, তাহলে এই পুণ্যলক্ষ্মী বলুন বা এই সাগরিকা যেটা রয়েছে, এদের খাবার দাবার এবং এদের হসপিটালিটি আমার মনে হয় না খারাপ লাগবে। কেন যেটুকু সময় আমরা এখানে স্পেন্ড করেছি, আমাদের কিন্তু ব্যবহার খারাপ লাগেনি। তাই আপনারা চাইলে এখানে রুম বুক করে একটা দিন, যদি মনে করেন একটা বিশ্রামের জন্য আসবেন উইকেন্ডে, বাচ্চাদের নিয়েও আসতে পারেন। আচ্ছা, এই যে মাছ, ইলিশ মাছের জন্য এসেছি, সেই মাছ বাজারটা চলে এসেছে। এখানে চারিদিকেই দেখছি বেশ প্রচুর মাছের সমাহার, পসরা নিয়ে সব বসে আছে, আলো টালো জ্বালানো। অনেক লোকেরা কেনাকাটার জন্য মানে এসেও পড়েছে। তো আমরা এখানেই কোথাও একটা গাড়িটা পার্ক করব, করে একটু প্রথমে ঘুরে মাছটার কোয়ালিটি, দাম কি বলছে ওগুলো একটু দেখব, তারপরে সিদ্ধান্ত নেব কেনার ব্যাপারে। এখানে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল হাংসরাজ, এটা সম্বন্ধে একটু আপনাদের বলি। আগে তো বাংলা সিনেমা শুটিং করতে এত কথায় কথায় সুইজারল্যান্ড সবাই যেত না, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শুটিং হতো। তার মধ্যে একটা অন্যতম স্পট ছিল এই রিভার সাইড। তখন এখানে প্রচুর বাংলা সিনেমা, যেগুলো আগে আমরা দেখেছি, সেই সব স্বপন সাহা বা আরও যারা পুরনো আমলের যারা পরিচালক ছিলেন, যারা বানাতেন সিনেমা, তাদের শুটিংগুলো এই রিভার সাইডে হতো। আর তখন কিন্তু অনেক সেলিব্রিটিকে এই হাংসরাজ হোটেলে রাখা হতো তখন। এখানে চারিদিকে সব মাছ বিক্রি হচ্ছে। দেখেছেন সব কিরকম বাজে এসব মাছ টাছ নিয়ে যাচ্ছে। প্রচুর দোকান এখানে, এইসব বরফের এখানে সব স্টোর হয়। এবার এখানে একটু দেখবো মাছ। আচ্ছা, এখানে কোথাও মাছ কাটানো যাবে? আমি দেবো মাছ। এখান থেকে যদি আপনারা মাছ কেনেন, এখানেই কিন্তু দাদা এখানে কেটে দিচ্ছেন, ফলে এইখানে অনেকেরই এই সমস্যাটা ফেস করতে হয় মাছ কাটার ব্যাপারে। কিন্তু এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা, ইনি নিজেই কেটে দেবেন। ফলে এখান থেকে কেনার কোনো অসুবিধা ঝামেলা রইল না। যারা আমরা যারা মাছ কাটতে জানি না, আমাদের একটু অসুবিধা হয়, তো এখান থেকেই কাটিয়ে নিতে পারবেন। নাম অষ্ট ইলিশ, যেতে পড়বে ডান হাতে আর ওপাশ থেকে আসতে পড়বে বাঁ হাতে, দেখে নেবেন। এখানে মাছ কাটার সুবিধা রয়েছে। হ্যাঁ, যারা কাজ বাড়ি তারাও তো আপনাদের থেকে নিয়ে যায়, ওই যারা ক্যাটারিং করে। হ্যাঁ, এখন আঁশ ছাড়ানো হচ্ছে। আঁশটা ছাড়ানোর পর তারপরে পিস হবে। এখান থেকে এনারা একদম ধুয়ে দেবে, আর বলে ইলিশ মাছ বেশি ধুলে মাছের গন্ধ চলে যায়, তাই আর ধোয়া হবে না। এখান থেকে ওনারা ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিয়ে দেবেন। বাড়িতে গুলো শুধু রান্না করতে হবে। এগুলো কি ডিম আছে নাকি?
আচ্ছা, এই মাছটা নিলেন 1600 করে, তাই তো? এটা 1600 করে কেজি নেওয়া হয়েছে আমাদের। এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে, আপনারা যার যেটা ইচ্ছা নেবে। এখানে এই যে আমি এনার্জির যে একটা কার্ড থাকে, সেই কার্ডের ছবিটাও দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য যদি কিছু লাগে তাহলেও আপনারা নিতে পারেন। এই পমফ্রেট, চিংড়ি, ইলিশ 3 রকমের মাছই এখানে পাবেন। এবার ওখানে মাছটাকে একবারে পরিষ্কার করা হবে। মাছ এখন স্নান করছে, নদীর জলে স্নান করেছে, এখন পুকুরের জলে স্নান করবে। বিভিন্ন রকম আইটেম। রেস্টুরেন্টে মাছ কাটলে রক্ত বেরোবে না, 1 ফোঁটা রক্ত বেরোবে না, কিন্তু এতে ব্লাডটা কেমন বেরোয় যায়। হ্যাঁ, এই মাছটা যে তাজা সেটা তার প্রমাণ হচ্ছে এই যে মাছটা কাটলে রক্ত বেরোবে। অনেক ইলিশ মাছে রক্ত বেরোয় না, ইলিশ মাছে অনেক গেতে এই দাদা মাছটাকে একদম বাড়ির মতন করে সুন্দর করে পরিষ্কার করে দিতে একেবারে রেডি করে দিচ্ছেন। এটা একটা বিরাট ব্যাপার, বিরাট পাওনা বলতে পারি। এই যে ব্লাডটা দেখুন, দেখুন তাজা মাছ, এরকম একটা ব্লাড বেরোবে, এটা একটা সিম্বল মাছটার। ঠিক আছে? এই হচ্ছে, আচ্ছা গাঁদা পেটি করবো, না, গোল 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 গোল। রাউন্ড পিস করে দেবো, একটু মোটা করবো। হ্যাঁ, মাছটার রংটা দেখুন একবার, পুরো গোলাপি সাদা। মাছের কালারটা না, মাছটা ফ্রেশ লাগছে দেখে, এবার খেলে বুঝতে পারবো। আপনাকে জানাবো ফোন করে, বা পরে আসবো আবার নিয়ে যাবো। আপনাকে জানাতেই হবে। এই মাছ সেরকম খেলেন, আপনি খালি আমাকে একবার জানান। এইটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লাগছে যে উনি নিজে হাতে কেটে দিচ্ছেন, বিশাল ব্যাপার। আচ্ছা, আর একটা বার করুন। এটা তো মনে হয় ডিম ছাড়াটা, না? কোনটা এটা? হ্যাঁ। না, অল্প অল্প ডিম আছে। কোনটা এটা? কোনো ডিম নেই। ও আচ্ছা, যে তেল এই মোটা তেল। ও বলেছে কি মানে না? মালা মাছের স্বাদ বেশি না ডিম ছাড়া মাছের স্বাদ বেশি হয়? ডিম ছাড়া স্বাদ বেশি। আচ্ছা, ডিম হালকা করে ডিম হলে তার টেস্ট হবে। একটা কনফিউশন হয় অনেকের, সেই জন্য। হালকা করে ডিম হলে তার টেস্ট প্রচুর। এরকম কাঁচা বেলাক বেরোবে তবে তো মাছ অরিজিনাল। আর মাছ ধরেন না কেন বাড়িতে দিয়ে? না না, ঠিক আছে। মাছ খাবেন। এইরকম মাছ শুধু ভাজাই ভাল লাগে তেলটা দিয়ে। টোপটা করলে একদম মুড়ি। এই সর্ষে দিয়ে করেই আমরা। হ্যাঁ, সর্ষে বাটা। কাঁচা হ্যাঁ হ্যাঁ, সর্ষে বাটা। দেখবেন খেয়ে দেখবেন কত টেস্ট লাগে। টেস্ট হবে এই মাছের। হ্যাঁ, ভাজার সময় তেলের গন্ধতেই বোঝা যাবে যে মাছটা কত ভালো। তাহলে বন্ধুরা, রূপলি সর্ষের খোঁজে আসতে হবে ডায়মন্ড হারবার। আর এই ডায়মন্ড হারবারে এসে আপনারা এই অষ্ট ইলিশের যে দোকানটা রয়েছে, এখানে এসে একবার আপনারা খোঁজ নিতে পারেন। মাছ কাটার সমস্যা আপনাদের একেবারে থাকবেই না। দাদা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবেন, বাড়ি গিয়ে জাস্ট রান্না করবেন আর খাবেন। একবার হাতটা সরা। এটা ধরি। আচ্ছা, এখানে বরফ দিয়ে তার মধ্যে প্যাকেটটা ঢোকানো হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মাছটা আমরা যে নিয়ে যাবো এটা কিন্তু ফ্রেশ থাকবে। আচ্ছা, এখানেও কাটার সুবিধা আছে, এই দাদা কেটে দিচ্ছেন। এখানে জিজ্ঞাসা করে করে এই মাছ কেনার সময় করলে ওনারা সব বলে দেয় কোথায় কাটে। মাছ এখানে এসে এসে জমা হচ্ছে, এখান থেকে চারিদিকে ডিস্ট্রিবিউট হবে। এখনই সব এই মাছগুলো নদী থেকে তোলা হচ্ছে, তারপর এখানে এসে রাখা হচ্ছে, এখান থেকে আবার প্যাকেজিং হবে, চারিদিকে ডিস্ট্রিবিউট করা হবে। এই যে পমফ্রেট মাছ কেনা হয়েছে, এবার এই মাছটাও এখানে কেটে দেওয়া ব্যবস্থা আছে, কাটিয়ে নিচ্ছি। এই দাদা এখানে কাটছেন।
বর্ষার সময় পমফ্রেট মাছ কিন্তু ইলিশ মাছের প্যারালালি নদীর তীরে ভেতরে থাকে, জলের ভেতরে। তো তার জন্য যখন জেলে ভাইরা যখন মাছ ধরেন, মাঝি ভাইরা, তখন কিন্তু এই মাছও জালে আসে। ফলে এই সময় পমফ্রেট মাছ কিন্তু সবচেয়ে ভালো ফ্রেশ আর টেস্টি পাওয়া যায়, ইলিশ মাছের মতোই। অন্যান্য সারা বছর পাওয়া গেলেও তার স্বাদ কিন্তু এতটা ভালো হয় না যেটা এই সময় হয়। এইদিকে মেন বাজারটা রয়েছে, এখানে বাজার এমনি মাঝখানে রাস্তার উপরেও যে মাছের দোকানগুলো রয়েছে, প্লাস এদিকে বাজার আছে, বাজারের ভেতরেও মাছের দোকান আছে। এদিক দিয়ে বাজারটা যেতে হবে। এইদিকে শুধু মাছ আর মাছ, আর এই হচ্ছে মেন রাস্তা। আপনারা যদি বাসে করে আসেন তাহলে ধর্মতলা থেকে বা স্ট্যান্ডের থেকে, কলকাতার ওখান থেকে যে বাসগুলো কান্তি, পাথর প্রতিমা, তারপরে নামখানা হয়ে বকখালি চলে যাচ্ছে, সেই বাসগুলোতে এসেও এই বাজারে নামতে পারেন। এখন অনেকক্ষণ পর্যন্তই খোলা থাকবে, মাছ কাটারও কোনো অসুবিধা নেই। আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তার জন্য নিজেরা চাইলে এসে মাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের এই ডায়মন্ড হারবারে মাছের বাজারটা দেখালাম। এখানে এত সুন্দর ইলিশ পাওয়া যাচ্ছে, পমফ্রেট পাওয়া যাচ্ছে, এছাড়াও আপনারা চাইলে কাঁকড়া, আপনার তারপরে চিংড়ি সব পেয়ে যাবেন, ভেটকি। তাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, একটা নতুন তথ্য পেলেন যারা আসেননি এখানে। এবার আমি বাড়ির পথে যাত্রা করছি। বাড়ি থেকে 3:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন 7:20 আবার গাড়িতে বসে বাড়ির অভিমুখে রওনা দিচ্ছি। সময়টা কিন্তু অনেক নয়, কিন্তু পাওনা অনেক বেশি। আমার তো মনে হয়েছে এত সুন্দর একটা গঙ্গার ধার, যেখানে খানিকটা সময় কাটালাম, একটু স্ট্রিট ফুড সেটাও একটু চেখে দেখলাম। স্ট্রিট ফুড চেখে দেখার পরে তারপর চলে গেলাম সাগরিকায়। আমি যেহেতু প্রায় বছর 4 আগে এসেছিলাম, আর তারপরে অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো এবারে একটুখানি সন্দেহ ছিল যে খাবার দাবার ঠিকঠাক আছে তো সেইটা একটা মনে ডাউট ছিল। বিশেষ করে মাছের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে, তাই জন্য আমার মনে হচ্ছিল যে কিরকম পাবো। তো সত্যি আমার মন ভরে গেছে। ফিশ ফ্রাইটা একেবারে অনবদ্য ছিল, তার সঙ্গে 1 কাপ গরম চা, একটা ড্রাই চিলি চিকেন, সেটাও খুব ভালো এনজয় করেছি। দামও কিন্তু রিজনেবল ছিল। এছাড়া আরও অনেক কিছুই ওখানে পাওয়া যায়, আপনারা চাইলে নিজেদের মতো অর্ডার করবেন, এক্সপ্লোর করবেন। তার সঙ্গে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সও পেলাম। ওখানে ওয়াশরুম আপনারা ভালো মতো একটা সুন্দর ওয়াশরুম ইউজ করতে পারবেন। তাই জন্য যদি আপনাদের এই রিভার সাইডে এসে একটু ইউজ করার দরকার হয়, আপনারা কিন্তু ওখানে যেতে পারেন। এছাড়া আপনারা ওখানে ডে স্পেন্ড করতে পারেন, এমনকি নাইট স্পেন্ডও করতে পারেন। তার জন্য ঘরও রয়েছে, নাইট স্পেন্ডও করতে পারেন বুক করে। তা আমি এই তথ্যগুলো আপনাদের দিলাম, আপনারা আশা করি পেলেন, আপনাদের কাজে আসবে। এছাড়া আমি এইরকম একটা, আমারও দেখা নেই, এই প্রথমবার এই অভিজ্ঞতাটা হলো এরকম একটা সুন্দর ইলিশ মাছের বাজার। আমরা যে মাছগুলো কিনি নর্মালি এইখান থেকেই সেই বাজারে যায়, তো সেই মূল বাজারটায় আসতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। এবং সত্যি এনাদের ব্যবহার অত্যন্ত ভালো। এত সুন্দর একটা একটা এথিক্যালি এনারা ব্যবসাটা করছেন, কোনো এক্সট্রা চেঁচামেচি নেই, হাউচাউ নেই, রাগারাগি নেই। অথচ এত মাছ চারিদিকে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। শুধু এমন নয় যে আমাদের কলকাতায় যাচ্ছে, বেহালায় যাচ্ছে, এটা বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, এবং যার সাধ্যমতো সে মাছ কিনতে পারে, বিভিন্ন রেঞ্জেরও রয়েছে। তাই আশা করি আপনাদের এটা তথ্যটা কাজে লাগবে আপনাদের। এবার রাস্তাটা দেখুন, এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস। কিরকম সবুজ চারিদিকে, অথচ তার মাঝখানটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। মনে হয় যতই আমরা আধুনিকতার পরশ পাই না কেন, রাতের অন্ধকারে গ্রামের দৃশ্যর আজ মনে হয় একই রকম আছে। এর খুব একটা পরিবর্তন দেখা যায় না, তাই না? আর এই সব জায়গায় যেহেতু খুব ভোরবেলা থেকে মানুষজন উঠে পড়েন, তাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা খুব ভোর থেকে শুরু হয়ে যায়, তাই সন্ধ্যের পরে তাদের আস্তে আস্তে কাজকর্মেরও শেষ করে তারা বিশ্রামের পথে চলে যান। সেই জন্য একটু আরোই ফাঁকা হয়ে যায়। যখন আমরা কলকাতা থেকে, অর্থাৎ আমাদের বেহালা থেকে আসছিলাম, তখন শিরাকোলের ওখানে একটা ভাগ হয়ে গেছিল, রাস্তা দুটো ভাগে। একটা উস্তির দিকে চলে গেছিল, আর একটা আমরা ডান দিক দিয়ে বেঁকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে এসেছিলাম। যাওয়ার সময় আমরা অপোজিটটা করছি, আমরা উস্তির রাস্তাটা ধরছি, ধরে গিয়ে শিরাকোলে মিট করছি।
এই দেখুন গ্রামের সব নামগুলো লেখা আছে, জোয়ারু, এরকম বিভিন্ন আর কি আরো অনেক গ্রাম। মানে এটা হচ্ছে একদম ভেতরের গ্রামের রাস্তা যাকে বলে, যদিও পাকা রাস্তা রাজ্য সড়ক, কিন্তু গ্রামই পুরো দেখা যাচ্ছে চারিদিকে, গ্রামের বাড়িঘর সব দেখা যাচ্ছে। এই যে দেখুন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। বলতে পারেন কয়েকটা ঘন্টা, কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে একেবারে অনেক অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করলাম। আর আমার চোখে আপনাদেরকেও অনেক কিছু দেখাতে পারলাম, আপনাদের আশা করি কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের লাইক, সাবস্ক্রাইব করা, শেয়ার করা আমাকে অনুপ্রেরণা যোগাবে, আরও নতুন নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আর আমার এক্সপিরিয়েন্স, পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স, কোনো পেড প্রমোশন ভিডিও আমার থাকে না, কোনো কোথাও ডিসকাউন্ট কিচ্ছু আমি কোনোদিন চাইনি কারো কাছে, আর আশা করি চাইবেও না, যাতে আমি সত্যটা তুলে ধরতে পারি আর আপনাদের যাতে উপকারে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি পর্বে। শুভরাত্রি।